শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সুবিচারের প্রত্যাশা। এ বিষয়ে আলাপ করবার জন্য দুজন সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে রয়েছে। প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হব। আমাদের সাথে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর সভাপতি ডক্টর মোহাম্মদ শাহজাহান। এছাড়া জুমে আমাদের সাথে যুক্ত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবং আমাদের সাথে রয়েছেন আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। আমরা এই চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমেই আমরা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আপনাকে দিয়েই আলোচনা শুরু করব। এই যে আমাদের আজকের আলোচ্য বিষয় সুবিচারের প্রত্যাশা, বিচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইন আছে, অনেক আইন নতুন করে হচ্ছে, কিন্তু এর যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা, আইনের দীর্ঘসূত্রিতা কথা বলা হচ্ছে। পাশাপাশি এই যে সাম্প্রতিক সময়ের যে ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা, এবং যার ফলশ্রুতিতে সরকার মৃত্যুদণ্ডের মতো একটি সর্বোচ্চ সাজার ব্যবস্থা, ধর্ষণের বিষয়ে বলা হলো। এই সব কিছু মিলিয়ে সামগ্রিক বিষয়টি যদি মূল্যায়ন করেন। ধন্যবাদ। বাংলাদেশে সম্ভবত 15টা আইন আছে যেখানে মৃত্যুদণ্ডের বিধান আছে, ইনক্লুডিং মার্ডার। মৃত্যুদণ্ড আছে বলে মার্ডার বন্ধ হয়ে গেছে, অন্যান্য অপরাধ বন্ধ হয়ে গেছে? মোটো বন্ধ। এটা একই রকম হবে। আমি মনে করি এটা হলো সরকারের একটা কৌশল, বা কিছু ব্যক্তি হয়তো খুব আবেগ থেকে দাবি জানিয়েছে মৃত্যুদণ্ড করতে হবে। আমি মনে করি এর কোনো খুব একটা কার্যকারিতা আসবে না। আর এগুলো পার্সোনাল অফেন্স। আপনার হলো মূলত হলো যে আমাদের সামাজিক সচেতনতা বাড়াতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ধরেন এখন সাউন্ডস গুড, মৃত্যুদণ্ড বাস্তবে কি হবে? আজ কত রেপ হয়েছে বাংলাদেশে অনেক জায়গাতে, বুঝছে না? এবং এটা কিন্তু নতুন না, শত বছর আগেও ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে এত উদ্বেগজনক হারে বারবার কারণটা কি বৃদ্ধি পাওয়ার কারণ? প্রথম হলো অন্য কারণ। প্রথমত হলো আমাদের করোনা কালে একটু অস্থিরতা, মানসিক অস্থিরতা। দুই হলো যে অনেকের কাছে কষ্ট ছাড়াই অনেক টাকা ইনকাম করছে, পরিশ্রম ছাড়াই। আবার অনেকের সাথে ধরেন সন্ধ্যার সময় ইলেকশন একত্রে করছে 2018 সালে রাত্রেবেলা, পুলিশের সাথে সন্ধ্যার সাথে থানাতে আড্ডা মারতেছে, বসতেছে, গল্প করতেছে। আজ যা ঘটনা করে ফেলায়, ওসি সাহেব তোমার পরিচয় আছে, ইজি ভীতি। আপনার ইংল্যান্ডে আপনি পুলিশ স্টেশনে ঢুকতে পারবেন আপনি, আনলেস অ্যাপয়েন্টমেন্ট। কাউন্টার আছে, দোকানের কাউন্টার, ওষুধের কাউন্টারের মতন। কারো কোনো কথা হলে কাউন্টারের কথা বলবেন, আনলেস ইউ আর অ্যাপয়েন্টেড, ইউ হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট, আপনি ঢুকতে পারবেন না। বাংলাদেশের পুলিশ বা ওরা খুব ফ্রেন্ডলি পুলিশ তো জনগণের বন্ধু। আপনার গাড়ি, হ্যাঁ, এখন আমাদের পুলিশ চললে তো বুঝছেন, পুলিশও অনেক কিছু ইনভলভ। যেসব যে সরকার থাকে, সেই সরকারের দলের লোকজন ড্রাগের ব্যবসাটা করে। ড্রাগ আগে খুব আপনার এই ফেন্সিডিল ব্যবসা ছিল বাংলাদেশে, এখন এটাকে কনভার্ট করে ইজি ইয়াবার ব্যবসা হয়েছে। এবং এটা মার্কেটিং এত স্ট্রং, এটা একটা কারণ। স্ট্রং বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আপনি চাইলে ইয়াবা কিনতে পারবেন না। আপনি হয়তো সোর্স দায়িত্ব জানতে হবে কোথায় কিনতে হবে। এখন বাংলাদেশে প্রায় 1,00,000 টাকার ড্রাগ, ইয়াবা সহ ফেন্সিল ড্রাগ, হিরোইন বাংলাদেশে আসা অবৈধ হবে। এবং এগুলো সব কিন্তু আইন শৃঙ্খলা, মোটামুটি বেশিরভাগ আইন শৃঙ্খলা বাহিনী ছত্রছায়া হয়। আমি সব ওসি বলি না, কিছু কিছু অফিসারের থানা তার লোক যোগাযোগ থাকে। আর এদের এদেরকে ধরাও যায় না, মামলা করা যায় না, সংগঠনের নেতারা হস্তক্ষেপ করে।
এটা হলো এক। সেকেন্ড হলো জবাবদিহিতা। আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা কি, আমাদের ইলেকট্রিক স্ট্রাকচারটা কি? সর্বনিম্ন পর্যায়ে হলো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার, এমপি, তারপর হলো সরকার আসে। এখানে আগে তো সোশ্যাল রেসপন্সিবিলিটি ছিল যে আমি যদি আমি নির্বাচিত হয়েছি 5 বছর আমি ভালো কাজ করলে আগামী নির্বাচনে গেলে মানুষ আমারে ভোট দিবে। এখন তো ভোটের কোনো চিন্তা নাই। আর লোকালি মনে করে যে অস্ত্র থাকা বা কেন্দ্র তহবিলের চেয়ারম্যান হয়ে গেছে, তারে গেলো কেয়ারও করেন, তার কথা মানাও না কেউ। এইসব কারণে গিয়ে মানে আপনার ধরেন এই যে রাষ্ট্রদ্বার সমাজ পৃথিবীর কোনো রাষ্ট্রই পারবে না সব জায়গায় পুলিশ দিতে। এটা হলো সোশ্যালি কন্ট্রোল করা। সেটা আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। কার কোনো জবাবদিহিতা নেই। যেন এত বড় ঘটনা ঘটছে, অমুকের দোষ, আইনের দোষ, মৃত্যুদণ্ড দিতে হবে, বা অমুকের থানার ওসির লোক দোষ। কিন্তু সরকারের দায়িত্ব আছে না। আমরা তো উন্নয়ন দেখাচ্ছি না, অনেক উন্নয়ন। এই যে বাংলাদেশে এই সরকারের আমলের সবচেয়ে বড় উন্নয়ন হলো যে দর্শনটা বেড়ে গেছে, এটা সবচেয়ে বড় উন্নয়ন। এবং পৃথিবীতে বোধহয় আনুপাতিকারে বোধহয় বাংলাদেশে বেশি বাড়তেছে। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যে কথাটি বলছিলাম, দুঃখিত, আপনি যে বলছেন সরকারের বিষয়টি, সেখানে তো সরকার অ্যাড্রেস করছে, আমরা দেখছি সাম্প্রতিক সময়ে, এবং নিজ দলের হওয়া সত্ত্বেও সেখানে বিষয়গুলো আইনের আওতায় আনবার একটা প্রচেষ্টা রয়েছে এবং দৃশ্যমানও হচ্ছে। এরপরেও কি আমরা একদম সরাসরি জবাবদিহিতার কথা বা ইলেকশনের কথা যে বিষয়গুলো আপনি আনছেন সেটি আনা যায় কিনা? আমি আসবো আপনার কাছে, আমরা একটু শুনে আসি। ব্যারিস্টার সুশাসন হলো সরকারদের সুশাসন দেওয়া। সুশাসনের এটা একটা এক্সাম্পল। বাকিটা দিদি উত্তর দেবে। জি, আমি আসবো অধ্যাপক অফিকুল আপনার কাছে। আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তার কাছে জেনে আসি। জি, পুরো বিষয়টা জি, আপনি কিভাবে ধন্যবাদ। আসলে মানে শুভঙ্কর দাম একজন ইন্ডিয়ান জুরিস্ট, এবং উনি খুব ভালো একটা বই লিখেছেন, অসাধারণ। তার মধ্যে একটা বই আছে প্রেসিডেন্সিয়াল লেজিসলেশন ইন ইন্ডিয়া। অর্থাৎ উনি দেখিয়েছে বিভিন্ন সময় সংসদকে বাইপাস করে আইন পাশ করার প্রবণতা। আজকে যে অর্ডিন্যান্সটি পাশ করা হলো, এটা আজকেই পাশ করার কোনো আর্জেন্সি ছিল না। অর্থাৎ এটা অর্ডিন্যান্স হিসাবে করার কোনো প্রয়োজন ছিল না। আর কিছুদিন, 1 মাসের মধ্যেই সংসদ বসবে, স্বল্প সময়ের জন্য হলেও বসবে, তো সেখানেও প্লেস করা যেত। এখন যখন আপনি অর্ডিন্যান্স পাশ করাবেন, তখন সেটা হুবহু পাশ করার একটা টেন্ডেন্সি সব সরকারেরই থাকে। তো দেখা যাবে এই আইনটা হুবহু পাশ করা হবে, এটা সংসদের ডিসকাশনগুলো অকার্যকর বা খুব ইফেক্টিভ হবে না। আমাদের দেশের সাবস্ট্যান্টিভ প্রবলেম, আপনি যে ইস্যুগুলোকে টাচ করছেন, সুশাসন, ন্যায় বিচার, আইনের শাসন, আইনের বিচার ব্যাহত হচ্ছে কেন, এটা একটা বিশাল ডিসকাশন। আমি স্টার্ট করতে চাই বার কাউন্সিল থেকে। আমাদের যেখান থেকে আমরা ল পাস করে আমাদের ছেলেমেয়েরা প্রথম আইনজীবী হওয়ার দিকে যায়, সোশ্যাল ইঞ্জিনিয়ার হওয়ার পথে, বার কাউন্সিলে 3 বছরে একটা পরীক্ষা নিতে পারেনি। এটা বার কাউন্সিলকে দোষ দিয়ে লাভ নেই। প্রচুর আইনের ছাত্র বেড়েছে, প্রচুর আইনজীবী বেড়েছে, বার কাউন্সিলের আর্থিক সক্ষমতা ব্যাপক, কিন্তু কাঠামোগত সক্ষমতা বার কাউন্সিল বাড়ায়নি, এবং লিমিটেড অল্প কিছু লোক দিয়ে চলছে। স্বাভাবিকভাবেই বার কাউন্সিল পরীক্ষা নিতে পারে না। লক্ষ লক্ষ ছেলে আজকে পরীক্ষার জন্য ঘুরছে 3 থেকে 4 বছর। অর্থাৎ আইন পেশার প্রথমেই তারা জীবনের একটা বড় ধাক্কা খেয়ে যাচ্ছে। এবং এই কোভিড পিরিয়ডে তাদেরকে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হয়েছিল, পরে অবশ্য পরীক্ষাটা পিছানো হয়েছে। আমি বলবো যে এই পরীক্ষাগুলো এক্সাম করে ভাইবা নিয়ে সরাসরি এই ছেলেগুলোকে এখন আইনজীবী হওয়ার সুযোগ দেওয়া উচিত, কারণ তারা আইন পাশ করেছে, এমসিকিউ পাশ করেছে। সেকেন্ড আসেন, মৃত্যুদণ্ড আছে এমন আইন বাংলাদেশে প্রচুর আছে। মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে কয়টা? কারণ মৃত্যুদণ্ড আমাদের এখন ডেথ সেল, কন্ডেম সেলে যে পরিমাণ কন্ডেম সেল বাংলাদেশে আছে, তার থেকে বেশি মৃত্যুদণ্ডের পেন্ডিং রায় আছে। মৃত্যুদণ্ড সম্বলিত আইন পাশ করার সাথে সাথে সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এটা ভাবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে, যখনই মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন স্বাভাবিকভাবেই সেখানে আরেকটা দীর্ঘসূত্রিত যোগ হবে। দুটি কারণে। এক, বিচারক বা বিচারপতি যিনি হবেন, তিনি এই রায় দেওয়ার সময় অত্যন্ত সতর্ক হবেন, কারণ তিনি মৃত্যুদণ্ডের রায় দিচ্ছেন। এবং বিচারক আব্দুল মতিন সাহেব, যিনি দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণ হত্যা মামলায় 5 জনের ফাঁসি দিয়েছিলেন, ফাঁসি দেওয়ার পরে রুমে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন যে আমি ভুল কিছু করছি কিনা। সো অনেক ম্যাটিকুলাসলি দিতে হবে। দেন আপনি যখনই মৃত্যুদণ্ড দিবেন, তখন দেয়ার ইজ এ ম্যান্ডেটরি প্রভিশন অফ ডেথ রেফারেন্স হিয়ারিং। অর্থাৎ তখন আপনার হাইকোর্টে গিয়ে এটা ডেথ রেফারেন্স হিয়ারিং হবে, পেপার বুক হবে। সেখানে তো আমাদের স্বাভাবিক পন্থায় একটা পেপার বুক তৈরি করতে লাগে 25 থেকে 30 বছর। আমি হিসাব করে দেখেছি, রেপের একটি মামলায় রেপের ভিকটিম যেদিন রেপড হবে, ওই দিন থেকে তার সাজা, ধরে নেন ফাঁসি দেওয়া হলো, ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত
বর্তমান আইনি কাঠামোতে 40 বছর লাগবে। এখন 40 বছর একটা মেয়ে ওয়েট করবে তার বিচারের জন্য? আপনি আইন করলেন, বিচারক দিলেন না। আপনি আইন করলেন, বিচারের সংখ্যা বাংলাদেশে মাত্র 1700, তার মধ্যে ডেপুটেশনে থাকে 50 থেকে 100 জন, ছুটিতে থাকে 50 থেকে 100 জন। 1500 বিচারপতি নিয়ে বাংলাদেশে 35 লক্ষ মামলা চলছে। 18 কোটি লোক, 18 কোটি লোকের জন্য রেশিও অনুযায়ী, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে, সালেম অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2002, তারা বলেছে 10 লাখে 100 জন জাজ প্রয়োজন মিনিমাম, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেটাই। সেই হিসাবে আমাদের 18,000 জাজ প্রয়োজন, আমাদের আছে মাত্র 1700 জাজ। অ্যাক্টিভ জাজ মানে সিটিং জাজ তারা হলো 1600। কেন নেই এই জাজ? এর কোনো জবাব নেই। আমাদের 2012 সালে ল্যান্ড সার্ভে অ্যাপিল ট্রাইব্যুনাল করা হয়েছিল। বিচারপতি খাদিমুল হক সাহেবকে তখন ট্রাইব্যুনালের একজন জাজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল, রিটায়ার্ড জাজ হিসাবে। সেখান থেকে আজ পর্যন্ত ল্যান্ড সার্ভে অ্যাপিল ট্রাইব্যুনাল হয়নি। আজকে 7 বছর 8 বছরে 4 লক্ষ মামলা ল্যান্ড সার্ভে অ্যাপিল ট্রাইব্যুনালে পেন্ডিং। এগুলো ব্যাপক দুর্গতিটা সৃষ্টি করছে। কেন করা হয়নি? কোনো জবাব নেই। সরকারের ফান্ডের কোনো অভাব নেই। আপনি দেখেন উপজেলা পর্যায়ে দেখলে বাংলাদেশে 28টা ক্যাডার, মৎস্য থেকে শুরু করে প্রাণী সম্পদ, হেলথ, অ্যাডমিন, তারপরে পুলিশের সব প্রতিটা ক্যাডারেরই কিন্তু রিপ্রেজেন্টেটিভ বিসিএস দিয়ে হোক আর যেভাবেই হোক তারা কিন্তু উপজেলা পর্যায়ে অফিস আছে। কিন্তু আমাদের জুডিশিয়ারিতে উপজেলাতে কোনো অফিস নাই। উপজেলা কোর্ট বলে ইরশাদ স্যার একটা কোর্ট করেছিলেন এবং খুব কার্যকর একটা কোর্ট ছিল, যেটা এখন বাতিল করে দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে আসতে হয়। দেখা যায় এই বাংলাদেশে 492টা উপজেলা আছে, কিন্তু অ্যাক্টিভ জাজ উপজেলার জুরিসডিকশনের মাত্র 222 জন আছে। তাহলে বাকি 222টা 20টা উপজেলা কিভাবে চলছে? একজন বিচারক 3টা 4টা উপজেলার দায়িত্বে আছে। এর বাইরেও তার দায়িত্ব আরও অনেক আছে। যেমন অনেকগুলো আইন করা হচ্ছে, আপনি সময় শেষ হলে আমাকে বলেন। যেমন অনেকগুলো আইন আছে, অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল করা হয়েছে, পারিবারিক আদালত আছে, আমাদের রেন কন্ট্রোল আদালত আছে, দ্রুত বিচার, অস্ত্র আইন, স্পেশাল ট্রাইব্যুনাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সাইবার ট্রাইব্যুনাল, আরবিট্রেশনের কাজ, শিশু আদালত, মানব পাচার এবং হিউজ সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সবই করতে হচ্ছে ওই একই কোর্টকে। একটা কোর্ট 3টা 4টা কোর্টের দায়িত্ব পালন করছে, কিন্তু জাজ নেওয়া হচ্ছে না। আমি আসবো আপনার কাছে। অধ্যাপক অপু উকিল, আপনি শুনছিলেন ব্যারিস্টার মাহউদ্দিন খোকন যে কথাটি বলছিলেন, তার মূল বিষয়টি হচ্ছে যে জবাবদিহিতা না থাকার কারণেই সাম্প্রতিক সময়ের যে উদ্বেগজনক বা উৎকণ্ঠার ঘটনা ঘটছে, যে বিষয়গুলো নিয়ে সহিংসতার ঘটনা বলছি নারীর প্রতি, সেই বিষয়গুলো জবাবদিহিতা না থাকার কারণেই ঘটছে। কি মনে করেন আপনি? ভাই তার অবস্থান থেকে বলেছেন, তবে আমি কিছু কিছু কথা খোকন ভাইয়ের সঙ্গে একমত পোষণ করছি। যেমন যে মৃত্যুদণ্ড হলেই ধর্ষণ যে বন্ধ, মানে আইন পাশ করলেই ধর্ষণ যে বন্ধ হয়ে যাবে, সেটি কিন্তু আমরা বলতে পারি না। কারণ পৃথিবীর অনেক উন্নত দেশ যেখানে উন্নত আইন রয়েছে, সেখানেও কিন্তু ধর্ষণ হচ্ছে। এবং এই ধর্ষণ যে হঠাৎ করেই বেড়ে গিয়েছে বা হচ্ছে তাও কিন্তু না, এটা সবসময় ছিল। এবং এখন এই ঘটনাগুলো আমাদের জনসমক্ষে চলে আসছে, সোশ্যাল মিডিয়ায় চলে আসছে, মিডিয়ারা খুঁজে বের করছে। কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশটা আজকে ডিজিটাল আধুনিক, সে কারণে যেখানেই যে ঘটনাগুলো ঘটুক সেগুলো আর আড়ালে আবডালে থাকছে না, সেগুলো বেরিয়ে আসছে। এই ধরুন নোয়াখালীর যে ঘটনাটি ঘটেছে, সেটি কিন্তু বেশ 1 মাস আগে ঘটেছিল। তো সেটিকে ধামাচাপা দিয়ে কিন্তু রাখতে পারেনি। একটা পর্যায়ে সেটি শুধুমাত্র আমি বলবো যে ডিজিটালাইজড হওয়াতে বাংলাদেশটা সেটি চলে এসছে এবং আইনের আওতায় সেটি চলে গেছে। এখন তারপরেও বলবো এই যে মৃত্যুদণ্ডের যে দাবিটি এসছে, এটি কি যৌক্তিক দাবি? যে দাবিটি হলো এই যে ধর্ষক সে মানুষ হতে পারে না, সে পশু হলেই সে ধর্ষক হয় এবং এই পশুদের বেঁচে থাকবার কোনো অধিকার নাই। এটি হচ্ছে আমাদের কমন সেন্সের কথা। আমরা এই দাবি নিয়ে আমরাও রাজপথে নেমেছি এবং অনেকেই এই দাবিটি করেছে। যে কারণে যেহেতু পার্লামেন্ট বন্ধ, এখন তো আর পার্লামেন্ট থেকে আইনটি পাস করা যাবে না, এই জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে। এবং এই ব্যাপারে যদি আরো কোনো পদক্ষেপ নিতে হয়, সেটি পরবর্তীতে নেওয়ারও অপশন রয়েছে। পাশাপাশি আমি এটিও বলবো যে কিন্তু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে কথাটি বলছিলেন যে মৃত্যুদণ্ডের যে বিধান করা হলো সেটি যদি কার্যকর করতে হয়, তাহলে যে এত লম্বা সময় লাগবে, 20 বছর বা 30 বছর বলা হচ্ছে, কিছু কিছু জায়গায় বিশ্লেষকরা যেটি বললেন, ডক্টর স্বাধীন মালিকও সম্ভবত আজকেই একটি দৈনিক পত্রিকায় উনি বলেছেন যে যদি আজকেই একটি বিচার শুরু করা হয় তাহলেও সেটি 2042 সাল বা 32 সাল এরকম বলছেন। তো এত লম্বা সময় যখন লাগবে এবং বোঝা যাচ্ছে
সেই জায়গায় কেবলমাত্র আবেগের বশবর্তী হয়ে কিছু লোক রাস্তায় নামলো কিংবা কিছু লোক আবেগতাড়িত হয়ে একটি দাবি করলো, কিন্তু যারা ল মেকার আছেন কিংবা যারা আইন প্রণেতা তারা কি বিষয়গুলো সেইভাবে পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করলেন কিনা? না, সেটি তড়িঘড়ি করে যদি সেখানে কোনো সময়ের প্রয়োজনে আরো সংযোজন বিয়োজন করতে হয়, সেটিও আসবে। আইন তো সবসময় প্রয়োজনে সময়ের জন্য মানুষের জন্যই হয়, এবং সেটি তো এমন না যে এটি স্থির হয়ে থাকে, একটি চলমান প্রক্রিয়া। হ্যাঁ, সেটি হতেই পারে, এবং তাড়াহুড়ো করে হয়েছে, আরো কিছু সেখানে সংযোজন বিয়োজন হতে পারে, সেটি কোনো ব্যাখ্যার বিষয় না। এবং আমি তো মনে করি যারা আইনজীবী আছেন, বিচারক আছেন, ইতিমধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল তিনি সদ্য নিয়োগ পেয়েছেন, তিনি বলেছেন এই ধর্ষণের যে মামলাগুলো আছে দ্রুত সেগুলো আমি নিষ্পত্তির ব্যবস্থা করব। এই যে একটি সকলের মধ্যে বোধোদয়, এটি তো সামাজিক সচেতনতা, যে যার অবস্থানে আছে তারা ধর্ষকদের ঘৃণা পোষণ করছে এবং তাদের বিরুদ্ধে বিচার থেকে শুরু করে সামাজিক যে একটি প্রতিরোধ সেটি তৈরি হয়ে গেছে। এবং আমি আরেকটি কথা এখানে বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে মৃত্যুদণ্ড দিয়ে সবকিছু হবে না, সেটিও কিন্তু নয়। আমরা দেখেছি এর আগে এসিড নিক্ষেপ খুব বেড়ে গিয়েছিল, এবং এই এসিড নিক্ষেপ নিয়ে বিভিন্ন ধরনের আন্দোলন, সভা সমাবেশ হয়েছিল। যারা এসিড দগ্ধ তাদের পাশে এসে সমাজের অনেকেই দাঁড়িয়েছিল, এবং পরবর্তীতে এই এসিড যারা নিক্ষেপ করে তাদের বিরুদ্ধে তাদের বিচারের আওতায় আনবার জন্য, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য যখন আইন প্রণয়ন করা হলো, এরপরে কিন্তু এসিড নিক্ষেপটা বন্ধ হয়ে গেছে। এবং দেখবেন এই যে ডাকাতদের আগে ডাকাতরা ডাকাতি করত, এরা আইনের আওতায় ছিল না, এবং একটা গ্যাং ধরে ধরে বিভিন্ন জায়গায় ডাকাতি হতো। এখন কিন্তু ডাকাতি কমে গেছে। আমি এগুলো বলবো যে আইন মৃত্যুদণ্ড পাশ করাতে অনেকের মধ্যে সেই ভয়টা কাজ করবে। পাশাপাশি আমাদের দল মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হয়ে এই ধর্ষণ তথা নারী নির্যাতন, নারীর প্রতি নিষ্ঠুরতা, শিশুর প্রতি নিষ্ঠুরতা, এই বিষয়গুলোকে প্রতিহত করতে হবে। তবে আমি অধ্যাপক অপু উকিল, আমি আসবো আপনার কাছে, আমি একটু ডক্টর শাহজাহানের কাছে যাব, এরপরে আবার আপনার কাছে আমি আসবো। না, আমি শেষ করছি, বলছি একটি সামাজিক আন্দোলন, সেই আন্দোলনকে কখনোই কিন্তু রাজনৈতিক রং লাগালে হয় কি, যারা অপরাধী তারা কিন্তু সাহস পেয়ে যায়, তারা মনে করে যে ক্ষমতার হাত খোকন আছে। আরেকটি কথা খোকন ভাই শেষ করতে হবে, আমি আসবো আবার আপনার কাছে। ক্ষমতা, না আমি শেষ করছি, বলছি যে ক্ষমতার সঙ্গে যারা সম্পৃক্ত, বা ক্ষমতা আছে বলে ধর্ষণটা করবার জন্য, নারী নির্যাতন করবার জন্য বা ক্ষমতার অপব্যবহার করবার জন্য তারা সুযোগ পায়। আমি এটা বলবো যে এই সরকার কিন্তু কোনো ক্ষমতাবানদেরই অন্যায়কে প্রশ্রয় দেয়নি। যে এই বিষয়টি আমি বলেছি অধ্যাপক অপু উকিল, পিতা কন্যাকে ধর্ষণ করছে, সেটি তো ক্ষমতার অপব্যবহার না, মানসিকতা। অধ্যাপক অপু উকিল, আপনাকে থামাতে হচ্ছে। জি, ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। অধ্যাপক শাহজাহান, ডক্টর শাহজাহান, আমি আসবো আপনার কাছে, একটা ফোন নিতে হবে আমার। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। না, যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মামুন, ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। মানুষ অশালীন পোশাক পরিধান করে, মেয়েরা করে, এই যে এতে কিছু খারাপ লোক উদ্বুদ্ধ হয়, এই ব্যাপারে কোনো আইন আছে কিনা বা এদের ব্যাপারে কোনো আছে কিনা যে অশালীন পোশাক পরিধান? অসংখ্য ধন্যবাদ। আলোচকরা রয়েছেন, ডক্টর শাহজাহান আপনার কাছে আসব, কারণ যে বিষয়গুলো আলোচকরা আলোচনা করলেন, যে অন্যান্য সকল অবস্থা বিরাজমান থাকলে কেবলমাত্র মৃত্যুদণ্ড দিয়েই কি এই বিষয়টি রোধ করা সম্ভব কিনা, এই বিষয়ে আপনি বিস্তারিত বলবেন। বিষয়টা হচ্ছে আজকের সম্মানিত আলোচক আমার বন্ধুবর মাহবুবউদ্দিন খোকন সাহেব, ব্যারিস্টার শামীম হায়দার, আর অধ্যাপক অপু উকিল, এই তিনজনের আলোচনার সাথেই আমি আংশিক একমত হলো, পুরোটাই অনেকখানি দ্বিমত পোষণ করছি। এবং বিশেষ করে যদি অধ্যাপক অপু উকিলকে আমি রেফার করি, তাহলে ওনার একটা আলোচনা দিয়ে শুরু করি, পশুরাই ধর্ষণ করে, এটা দিয়ে উনি বলেছিলেন। আমার মনে হয় এই কথাটা পশুদের প্রতি অবিচার করা হয়। কারণ দেখুন, একটা পশু আরেকটা পশুর সাথে তার বিরোধটা হচ্ছে খাদ্য নিয়ে। আপনি যদি 5টা পশুকে 10টা পশুর খাদ্য দেন, তাহলে 6 নম্বর পশু আসলে তারা কিন্তু প্রচুর খাদ্য থাকা সত্ত্বেও শেয়ার করবে না। উনি হয়তো প্রতীকী অর্থে বলেছেন, সেটা আমি বলছি যে আমি ওনাকে সেই প্রতীকী অর্থেই ব্যাখ্যাটা দিচ্ছি। আরেকটি হচ্ছে যে মানুষ কিন্তু 10 জনের খাবার যদি 5 জনের খাবার যদি আপনি 3 জনকে দেন, তারপরেও আরও 2 জন আসলে শেয়ার করছে, এই একটি জায়গায়। তো বিষয়টা হচ্ছে আমরা মানুষকে বলি রেশনাল হওয়ার অনেকগুলো কারণ আছে।
মানুষের চেয়ে অনেক শক্তিশালী প্রাণী রয়েছে। বাঘের একটা পায়ে 15টা যুবকের শক্তি রয়েছে, হাতি, ঘোড়া, বুদ্ধিমান অনেক প্রাণী রয়েছে, বানর রয়েছে, কুকুর রয়েছে, অনেক কিছু। মানে আমি এত ডিটেল এক্সপ্লেনেশনে যেতে পারছি না। আমি বুঝাচ্ছি যে মানুষের শেষ শক্তির দিক থেকে, বুদ্ধিমত্তার দিক থেকে, অনেক কিছুর দিক থেকে অনেক। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 18,000 মুখলুকাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন, যে 17,999 উপর স্থান দিয়েছেন, তার একটি কারণ হচ্ছে তার মানুষের রেশনালিটি, বাজ বিচার করার ক্ষমতা। তা এটা কিন্তু একটা পশুও এই বাজ বিচার করার ক্ষমতার জায়গাটা কিন্তু মানুষের চেয়ে অনেক ভালো করছে। ওই যে খাবার শেয়ার করছে না, কিন্তু একটা পশু আরেকটা পশুর বাচ্চাকে রেপ করে মেরে ফেলে না। আপনি দেখেন অনেক সময় মা সিংহটা তার হরিণের মাকে খেয়ে ফেললো, হরিণটাকে, বাচ্চাটাকে কিন্তু লালন পালন করছে। আর আমরা মানুষরা কিন্তু মানুষের বাচ্চাকেই রেপ করে সেই বাচ্চাটাকে আবার ডাস্টবিনে অথবা তাকে কোনো জলাধারে ফেলে রেখে সেই লাশ বহুদিন পরে উদ্ধার হয়। সুতরাং মানুষের এই রেশনালিটির জায়গাটা পশুরাই যে ধর্ষণ করে তা না, মানুষরাই ধর্ষণ করে এবং অমানুষরা ধর্ষণ করে। আমি মানুষরা বলবো না, অমানুষরা ধর্ষণ করে। আরেকটা জায়গায় অপু উকিলের সাথে আমি ভীষণভাবে একমত, সেটি হচ্ছে দেখুন উনি যে কথাটা বলছে এসিড সন্ত্রাসের কথা, আপনার মনে থাকার কথা একটা সময় বাংলাদেশে টেলিভিশনে আইন বিষয়ক অনুষ্ঠান দৃষ্টিকোণ আমি করতাম, তখন একটাই চ্যানেল ছিল, প্রচুর দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি দেখার জন্য বসে থাকতো এবং সামাজিক বিভিন্ন অনাচার, অত্যায়, মানবাধিকার লঙ্ঘন, বিভিন্ন রকম ললেসনেস জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতাম এবং সেন্সিটিভ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইস্যুসগুলো তুলে ধরেছি। এবং তার মধ্যে আমার মনে পড়ে, আপনারও মনে থাকার কথা, এসিড সন্ত্রাস, নারী শিশু পাচার, তার বর্ডার কিলিং, এরকম অসংখ্য ইস্যু রয়েছে যেগুলোকে আমরা অ্যাড্রেস করেছি এবং অনেকগুলোতে আমরা সাকসেসফুল হয়েছি। তার মধ্যে এসিড সন্ত্রাস কিন্তু একটা, এবং এসিড সন্ত্রাসের আইনটা তখন হয়েছিল মৃত্যুদণ্ড। আজকে দেখেন এসিড সন্ত্রাসের পরিমাণটা একদম খুব মাইক্রোস্কোপিক, আমি একদম জিরো বলবো না, বাট মাইক্রোস্কোপিক। আপনি দেখেন এই বিভিন্ন রকম যে সমস্ত মৃত্যুদণ্ডের আইনে, আমার বন্ধু শামীম হায়দার একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, ইট ইজ ট্রু। আমি নিজেও কিন্তু ভাবছিলাম যে আসলে বর্তমান এই গড্ডালিকায় গা ভাসিয়ে যাওয়ার সাথে যদি আপনি দ্বিমত করেন, তাহলে হয়তো দেখা যাবে যে করা যায় না। আমাদের আইনমন্ত্রী মহোদয় একটা সুন্দর কথা বলেছেন, যে উনি অনেক সময় অনেক যৌক্তিক এবং লজিক্যাল কথাগুলো বলেন। তিনি বলছেন যেহেতু একটা সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, আমাদেরকে দেখতে হবে এই সামাজিক আন্দোলনের সাথে যে জনগণের যে আমাদের সাথে একজন দর্শক আছে নিউ ইয়র্ক থেকে, আমি ফোনটা নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? মজিজ ভাই, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, দীপু। জি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি খোকন ভাইকে একটা প্রশ্ন করতে চাই। খোকন ভাই যে প্রশ্নটা বললো যে আপনার আইন করে ধর্ষণ কমানো যাবে না, অবশ্যই আইন করেই ধর্ষণ কমাইতে হবে, মৃত্যুদণ্ড দিয়ে, যদি 1 মাসের মধ্যে এটি ইমপ্লিমেন্ট করা যায়। 6 মাস না, 1 মাস থেকে 2 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে যদি ফাঁসি দেওয়া যায়, তাহলে অবশ্যই কমবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের দর্শককে আসলে 1 থেকে 2 মাসের মধ্যে কখনো ফাঁসি দেওয়া সম্ভব হচ্ছে না। উনি ওনার আবেগের জায়গা থেকে কথাটি বলছেন। আইনের যে ব্যত্যয়, আইনের যে প্রসিডিউর, এগুলাকে মেনটেন করতে হবে। ডেথ রেফারেন্স, সুপ্রিম কোর্টের অনেক কিছু, এগুলো হয়তো উনি ওনার ইমোশন থেকে কথাটি বলছে, বাট এটা নয় যে 9 দিনে যে বিচারটি হয়েছে এই বিচারটি 9 দিনে এরকম হবে। স্পিডি ট্রায়াল বা অন্য কিছু, সেটাও হয়তো স্পিডি ট্রায়াল নিচে থেকে হয়ে আসতে পারে, বা ডেথ রেফারেন্স, উচ্চ আদালতের অন্যান্য বিষয়গুলো। অবশ্য আইনমন্ত্রী মহোদয় একটা কথা বলছেন, তিনি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করবেন এই জাতীয় বিচারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে খুব দ্রুত সমাধান করার জায়গা। আমি জানি না তারপরে এটা কতখানি হবে। যে কথাটা আমি বলছিলাম যে অপু উকিলের রেফারেন্সে, আমার 2 বন্ধুর রেফারেন্সে, দেখেন এই দর্শকের সাথে শেষ করতে হবে, আমি 2 মিনিটে শেষ করছি। এই দর্শকের কথাই যদি ধরি, যে উনিও কিন্তু সেই সেন্টিমেন্টটাকে অ্যাড্রেস করছে। আমি যদিও ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের পক্ষে না, বিশ্বের বহু মানবাধিকার সংশ্লিষ্ট মানুষরা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কিন্তু আমি বলছি আমাদের দেশে এই ধর্ষণটা যেভাবে বেড়েছে। একজন দর্শক প্রশ্ন করেছে পোশাকের কথা, উনি হয়তো বলেছেন যে অনেকের উগ্রতার কারণে কিছু মানুষের মধ্যে সেই বিকৃত যৌনাচারের হয়তো মনোবৃত্তি বেড়ে যায়, কিন্তু শিশু ধর্ষণ হচ্ছে কেন তার পোশাকের মধ্যে? আমি শেষ করছি আপনাকে 1 মিনিটে। শিশু ধর্ষণ হচ্ছে সেই কারণে নয়, আমাদের কথা হচ্ছে ধর্মীয় অনুশাসনের একটা অভাব রয়েছে। আবার ধরেন যে শ্রদ্ধাবোধ রেখেই বলি, সবার প্রতি শ্রদ্ধাবোধ রেখে, যে বোনটি আমার রাস্তায় হিজাব পরে খুব চমৎকারভাবে, খুব সুন্দরভাবে বলছে, সে কিন্তু ইপটিজিংয়ের শিকারটা কম হচ্ছে। তার মানে এই নয় যিনি উগ্র পোশাক পরছেন আমি তাকে ক্রিটিসাইজ করছি, বাট আমি মনে করছি ধর্মীয় অনুশাসন, সামাজিক ন্যায় বিচার, আইনের শাসনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমি একটু দর্শকের ফোনটা নিয়ে আসছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি আমি ঢাকা বনশ্রী থেকে আমি হারুন বলছিলাম। হ্যাঁ হ্যালো। জি, আপনার প্রশ্নটি করুন। জি যে আমি প্রশ্নটা হচ্ছে যে সবাই শুধু দর্শনের মৃত্যুদণ্ড নিয়ে কি শাস্তি হওয়া উচিত, দীর্ঘদিন ধরে এই আলোচনাটা শুনতেছি। জি, কিন্তু আমার প্রশ্ন হলো যাই দর্শনের সংজ্ঞাটা কোনটা ধরবেন? কিছু কিছু লোক পতিতা আছে। আচ্ছা হ্যালো। হ্যাঁ, তাহলে একটা ভদ্রলোক যদি তার লালসায় পড়ে যায়, সেক্ষেত্রে সে যদি পাদ্দার মামলা করে। জি, আমরা বুঝতে পেরেছি উনি যেটি বলছেন যে বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমি আইনের যদি- অপব্যবহারের হ্যাঁ, বিষয় যদি উনি বলছেন। আপনাকে আমি একটু ব্যারিস্টার মাহবুদ্দিন হ্যাঁ, খোকনের just কাছ এক থেকে মিনিটে আমি যদি ওনার 30 প্রশ্নটা সেকেন্ডে বলি আপনাকে যে, হ্যাঁ, শেষ করতে 30 হবে। সেকেন্ডে যে উনি যেটা প্রশ্ন করেছেন, যেটা যদি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কারোর সাথে রিলেশনশিপ ডেভেলপ করে এবং কোনো একটা পর্যায়ে আন্ডারস্ট্যান্ডিং এর ব্যত্যয় ঘটলে সেটা রেপের অভিযোগ আনে, আসলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন, ওনাকে ধন্যবাদ। কারণ এই প্রশ্নটা নারী শিশু আইন যখন হয়, নারী শিশু নির্যাতন রোধ আইন যখন হয়, এর অপব্যবহার যেমন দাদা দাদি নানা নানি একেবারে পরিবারের বৃদ্ধ পর্যন্ত সবাই অপপ্রয়োগের শিকার হচ্ছিলেন, এইখানে কিন্তু অপপ্রয়োগের একটা বিশাল ঝুঁকি রয়েছে। জি, আমি ঝুঁকিটা এই কিন্তু জায়গাটা অনেকেই থেকেই আমি use একটু করবে। শুনে আসি। ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, আপনি শুনছিলেন? জি জি, আমি শুনছিলাম এগুলো আমরা তো প্র্যাকটিক্যালি উই আর লিটিগেশনে আমরা তো লয়ার হিসেবে কাজ করি, তো যে সিচুয়েশনটা আমরা পাই বলে যে তার সঙ্গে আমার 3 মহিলা মামলা করছে, তার সঙ্গে 3 মাস সম্পর্ক ছিল এবং সে বিয়ের আশ্বাস দেওয়ার পর তার সঙ্গে সম্পর্ক করছে সে আমার রেপ করছে। এই মামলাতে ধরেন মামলা হচ্ছে, লোক অ্যারেস্ট হচ্ছে, জামিন হচ্ছে, সাবসিকুয়েন্টলি হয়তো শাস্তিও দিয়ে দিচ্ছে বা অ্যাকুইট হচ্ছে। এখন ধরুন আমাদের বাংলাদেশের সমস্যাটা কি জানেন? আমাদের অনেক মহিলা তারা কিন্তু মিথ্যা হামলা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার দরুন মিথ্যা হামলা করাতে গিয়ে নারী হিসেবে আইনটাকে ব্যবহার করছে অনেকে, ফলে কি হলো, সত্যিকার ঘটনা গুণা বিচার করতে পারছে না। এই যে মামলার সংখ্যা বর্তিতে আমার অনেক বড় লক্ষ লক্ষ বলছেন, আমার স্বামী সাহেব পাটোয়ারি সাহেব বলছে, ব্যারিস্টার স্বামী পাটোয়ারি সাহেব, বাড়তেছে এই কারণে বাড়ছে। প্রথমত হলো মিথ্যা হামলা যদি প্রমাণিত না হয়, তাহলে যিনি মিথ্যা হামলা করবে তার পানিশমেন্ট ব্যবস্থা করতে হবে। 2 হলো যাকে হয়রানি করবে, যে পুরুষটাকে হয়রানি করবে, একটা মামলা করতেছে হাজবেন্ডের ঝগড়া বা 2 জনের ঝগড়া বা এরকম রেপ হতে একজনের সঙ্গে, তার আত্মীয়-স্বজন ভাই ব্রাদার সবাই ইনভলভ করেছে। আপনার ধরুন হাজবেন্ডের ঝগড়া এক ভিন্ন থাকে, তারা মা বাবা ভাই বোন কেউ জড়িত না, সবাই মামলা সাবি করে দিচ্ছে। আমাদের সিস্টেমটা এটা। আমরা ধরেন এইসব মিথ্যা হামলা বন্ধ করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হবে ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। 1 2 হলো ধরেন আমার সিস্টেমটা হলো একটা ডিফারেন্ট। এটা আই ডোন্ট নো, আমি নিজে প্রায় 25 বছর আইন পেশায় আছি, ব্যারিস্টার ছিল ব্যারিস্টার। আমি সামটাইমস হোপলেস হয়ে যাই। আমরা দেখেছি যে ঘটনা ঘটে একটা, গুলি একটা, মানুষ মারা গেলে একটা, আসামি 50 জন, এবং এই আসামি সবাই কিন্তু অ্যারেস্ট হয়েছে বা জামিন নিতে হয়েছে। এই 50 মানুষ কিন্তু গুলি একটা, কিন্তু রিভলভার একটা, 50 জন সহজে এমনি 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 হাত ধরছে, পা ধরছে, কান ধরছে, চুল ধরছে, 50 জন ঢুকে দিচ্ছে। এখন এই 4-5 বছর লাগে একটা লোক খালাস হচ্ছে, 49 জন খালাস হতে 4 বছর লাগে। তার পড়ালেখা থাকলে স্কুল কলেজে পড়ালেখা শেষ হয়ে গেলো, চাকরি হলে চাকরি শেষ হয়ে গেলো, প্রতিদিন হাজিরা দিতে ফ্যামিলির হার্ডশিপ চলে আসে। আমাদের এগুলো কি করবেন আপনার এই সিস্টেমগুলো? আপনার আমার মনে হয় যে যদি 1 2 হলে সরকারের মাইন্ড সেট আপ ইস নট এ আইন তো আছেই। আপনার ধরেন এই তাড়াতাড়ি বিচার করার ব্যাপারে অনেক আমার নিউ ইয়র্কে এক ভদ্রলোক বললেন, আই অ্যাপ্রিসিয়েট, অনেকেই চান বাংলাদেশ বিচারক, ইটস এ মাইন্ড সেট আপ গভর্নমেন্ট। এখন ধরেন আমাদের কি জানি বললো শাস্তি দিল আপনাদের দলের মহিলা লীগের কি পাপিয়া নাকি, পাপিয়ারে শাস্তি দিল, তার হাজবেন্ড শাস্তি দিল, কমায় 7 বছর শাস্তি দিল, 2 মাসে 2.5 মাসে দিয়ে দিচ্ছে না বিচার। আবার ধরেন ওই যে কালকে দিল জানি, কদিন আগে দিল ওই যে শাহেদ গড কি জানি বলে করোনার গডফাদার নাকি জানি, রিজেন্টের শাহেদ, হ্যাঁ রিজেন্ট হাসপাতালে 1.5 মাস শাস্তি দিচ্ছে না। সরকার যদি চায় এই মামলাটা তাড়াতাড়ি হবে, আর সরকার যদি কেয়ারলেস থাকে, যদি রাষ্ট্র জি, তাহলে আমি একটু শুনে আসি। তাহলে এই পর্যায়ে আমরা একটু অধ্যাপক অপু উকিলের কাছে শুনে আর আসি। যেটা হলো আপনি একটা শেষ করছি, জি। আপনি শুনুন, এগুলো এইসব মিসইউজ অ্যাবিউজটা
একটু বললাম না, মামলা করতেছে 50 জনের বিরুদ্ধে, ঘটনা ঘটাইছে একজনকে, ওরা তো ওদেরকে বিচার পাচ্ছে, তারা 3 বছর 4 বছর খারাপ পাচ্ছে। এছাড়া সাক্ষ্য সুরক্ষা আইনের যে কথাটি বলা হয় সেটিও আমরা কেন করতে পারছি না, সেই বিষয়টিও কিন্তু আসলে বোধহয় এখন আমাদের ভাবতে হবে। আমি আসবো আপনার কাছে অধ্যাপক অপু উকিল। এগুলো থাকলে, এই বিচার ব্যবস্থা থাকলে। অধ্যাপক অপু উকিল, যে কথাটি বলছিলেন যে সরকারের সদিচ্ছা বা মাইন্ডসেটের কথা বলা হচ্ছে সেই জায়গায়, এবং যখনই যেই সরকার ক্ষমতায় থাকে বলা হচ্ছে যে দলীয় ছত্রছায়ায় থেকেই এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, এবং তাদের ভেতরেও এক ধরনের হয়তো উপলব্ধি থাকে এরকম যে কোনোভাবে হয়তো তারা পার পেয়ে যাবে শেষ পর্যন্ত। সেই কারণে আপনার কাছে কি মনে হয়? না, আমি সেটা প্রথম রাউন্ডে বলেছিলাম যে এমন কোনো দৃষ্টান্ত আপনারা উপস্থাপন করতে পারবেন না যে বাংলাদেশের কোথাও কোনো এইরকম ক্ষমতাসীন দলের কেউ অন্যায় করেছে, অপরাধ করেছে, নির্যাতন করেছে, কিন্তু ক্ষমতার দাপটে তার বিচার হয়নি। এটি কিন্তু আপনারা কোনো ডকুমেন্টস উপস্থাপন করতে পারবেন না। কারণ হচ্ছে এই সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমি নারী নির্যাতনের প্রসঙ্গ থেকে বের হয়ে বলতে চাই যে তিনি বলেছেন যে সরকারের যত উচ্চ পদস্থই হোক, যত নিকট আত্মীয়ই হোক, যত ক্ষমতাধরই হোক, কেউ কিন্তু অন্যায় করে পার পেয়ে যাবেন, এবং তার প্রমাণও কিন্তু তিনি দিয়েছেন। দেখেছেন যে পার্লামেন্ট মেম্বাররা আইনের আওতায় এসেছে, জেল খেটেছে। দেখেছেন মন্ত্রী সচিব থেকে শুরু করে অনেকেই আছে যারা সরকারের কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এটি হচ্ছে এই সরকারেরই একটি সফলতা আমি বলবো। এবং আরেকটি বিষয় হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি এই যে নারীদের যে প্রসঙ্গগুলো এখানে বলা হলো, যেমন ধরেন বিচার কার্য দ্রুততর করা এবং আইনটি সংশোধন দ্রুততম সময়ের প্রেক্ষাপটে করে ফেললেন তিনি। এর কারণ কি? তিনি বাংলাদেশটাকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা উন্নত আধুনিক করতে চাচ্ছেন, তার প্রধান শর্তটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সম্পদে পরিণত করা। এবং তিনি বিশ্বাস করেন যে এই 8 কোটি মানুষের 16 কোটি মানুষের 8 কোটি মানুষ নারী, এবং তাদের প্রত্যেকে যদি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভাবে তাদেরকে এগিয়ে নেওয়া না যায়, অর্থাৎ প্রত্যেকটি নারীর হাত কর্মক্ষম করা না যায়, তাদেরকে সম অধিকার, সমমর্যাদা দেওয়া না যায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অধিকার দেওয়া না যায়, তাহলে কিন্তু বাংলাদেশটি এগিয়ে যাবে না। এবং সেই জন্যই দেখবেন যে নারীর অধিকারের জন্য, নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য তিনি বিশ্বে রোল মডেল। সেই ক্ষেত্রে তার বাংলাদেশে নারীরা নির্যাতিত হবে বা নিষ্পেষিত হবে, সেটি কিন্তু হতে পারে না। এবং হতে পারে না বলেই এই যে আন্দোলন হচ্ছে বা না, যেখানেই যেটি হচ্ছে সেটি রাজপথে নেমে বলছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বা এই সরকার সঙ্গে সঙ্গে তার বিচার করছেন। কিন্তু বিগত দিনগুলোতে সেটি হয়নি। আমি প্রথমত এখানে এই যে মাইন্ড সেটআপের কথা বলছেন খোকন ভাই, সেই প্রসঙ্গে আমি বলবো যে বাংলাদেশের মানুষের মধ্যে একটি মাইন্ড সেটআপ কিন্তু হয়ে আছে। সেটি কি? বাংলাদেশ জন্মের সঙ্গে আমাদের যে চিটিং করা, সেটি কি? এই বাংলাদেশটি জন্ম দিতে গিয়ে 2.5 লক্ষ মা বোন সম্ভ্রমহানি হতে হয়েছে পাকিস্তানিদের দ্বারা। সেই যে মা বোনদের যারা সম্ভ্রমহানি করেছে, ধর্ষণ করেছে, সেই ধর্ষক, সেই যুদ্ধাপরাধী, তারা কিন্তু দাঁত বের করে হেসে খেলে বাংলাদেশে তাদের সাম্রাজ্য তৈরি করেছে। এবং 2012-তে 13-তে তাদের বিচারের দাবিতে যখন বাংলাদেশ উত্তাল হলো এবং বিচারের কাঠগড়ায় তারা গেল, সেই ধর্ষকদের মুক্তির দাবিতেও কিন্তু রাজনৈতিক দলরা আবার মাঠে নেমেছে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের নারীদের জন্য বড় লজ্জার বিষয়। এবং এই যে মাইন্ড সেটআপ, অর্থাৎ তাহলে কি হলো, সেই 71-এর ধর্ষকদের পক্ষে যদি কোন রাজনৈতিক দল অবস্থান নেয়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ধর্ষকের কাছে মেসেজ যায় যে না, আমাদের পক্ষে কেউ কেউ আছে। আবার এই যে ধর্ষকদের নিয়ে যখন মুভমেন্ট হলো, সেই মুভমেন্টে দাঁড়িয়ে সেটিকে যখন দলীয় বিবেচনায় বা ধর্ষকদের কি করা হবে, কিংবা ধর্ষিতার জন্য কি করা হবে, ধর্ষিতার পাশে গিয়ে দাঁড়াবে কিনা, ধর্ষিতার জন্য কি সহযোগিতা করা যায়, এই কথাগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র সরকারকে দোষারোপ করে নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য রাজপথে নামা হয়, তখনও কিন্তু ধর্ষকরা সাহস পায়, তারা মনে করে তাদের সঙ্গে কেউ আছে। এই জায়গাটি থেকে বেরিয়ে না আসলে মাইন্ড সেট করা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য সম্ভব না। আমি মনে করি অন্তত এই সেন্সিটিভ
ইস্যুগুলোতে এখানে যেন কোনো রাজনৈতিক কালারটি না দিয়ে, কারণ প্রত্যেকের ঘরে মা বোনরা রয়েছে, এটিতে তো অস্বীকার করবার কিছু নেই। সেই নারীদের সম্ভ্রমহানি, আমার কন্যা, আমার মা, আমার বোন, তাদের সম্ভ্রমহানিকে নিয়ে, তাদেরকে নিয়ে যেন আমরা রাজনীতির নোংরামিটা না করি। তারপর এক সূত্রায় বেঁধে আমরা যেন সবাই মিলে বলি যে ধর্ষক যেই হোক তাদের বিরুদ্ধে আমরা আছি। প্রত্যেকটি বাড়ি থেকে যেন এই স্লোগানটি আসে এবং অসংখ্য ধন্যবাদ। সেটি হবে। যে একজন দর্শক আছেন, আমরা ফোন নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি জহুরুল বলছি। আমি জহুরুল বলছি রংপুর থেকে। আপনার টেলিভিশনের ভলিউমটা শূন্যে নামিয়ে নেবেন। যেখানে বারবার বারবার রাষ্ট্রকে আইনকে এখানে দোষারোপ করা হচ্ছে। এখন আমি যেটা মনে করি যে কাবিলনামায় বিয়ের সময় যেটা লেখা যায় দুটি সন্তানের বেশি নয়, অথবা একই সন্তান ভালো, অথবা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এখন কথা হলো যে সন্তানদের কুকর্মের জন্য কি শুধু ওই রাষ্ট্রের দায়ী, পিতামাতা দায়ী নয়? পিতামাতা, আজকে আমি যেটা মনে করি সেটা হলো যে সন্তান জন্ম দিলে অবশ্যই সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব সম্পূর্ণ পিতামাতা। শামীম হায়দার পাটোয়ারি। ধন্যবাদ। আমাদের এক বলা হয় ডেমোক্রেসি হ্যাজ বিন হাইজ্যাক বাই চিপ পপুলিজম। এটা আমাদের এখানেও হচ্ছে। আমরাও মৃত্যুদণ্ড চেয়েছি জাতীয় পার্টির তরফ থেকে এবং আইনটা করেছে। আমি বলবো এটা খারাপ কিছু না। ওখানে একটা ভালো জিনিসও আছে যে কম্পেনসেশন পাবে ভিকটিম, সেটাও খুব একটা কম্পেনসেটরি জুরিসপ্রুডেন্স বাংলাদেশের লতেই প্রথম আসলো, হুইচ ইজ ভেরি গুড। এখন কয়েকটা কথা বলতেই হচ্ছে। একজন পোশাকের কথা বলেছে, এটা হাস্যকর কথা। পৃথিবীতে, আমি লন্ডনে 4 বছর পড়েছিলাম, পৃথিবীতে অনেক দেশে স্ট্রিপটিজ ক্লাব আছে যেখানে মেয়েরা নগ্নভাবে নাচে। সেখানে কোনো রেপের ঘটনা আজ পর্যন্ত আমি রিপোর্টেড শুনিনি পশ্চিমা বিশ্বে। প্রথম হচ্ছে যারা অপরাধ করতেছে তাদের এম্পাওয়ারমেন্ট আর ভিকটিমের এম্পাওয়ারমেন্ট, এর মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ আছে। ওই যে 40 বছর ধরে ভিকটিমকে কনফার্মের জন্য ওয়েট করতে হয়, আর অপরাধীর মনে হয় আমি তো অপরাধ করলে আমি একটা কদিন পরে জামিন পাবো, 6 মাস 1 বছর পরে, অথবা কোনো কারণে স্টে করে রাখবো কারণ প্রসিকিউশনে উইটনেস যাবে না, আমার কিছু হবে না, এটা সমাজে বিদ্যমান আছে। শামীম হায়দার পাটোয়ারি, আপনি বলবেন। আমার এই মুহূর্তে একটি প্রশ্ন আসলে এটি না করলেই নয়, সেটি হচ্ছে, এটি আপনাদের সবার কাছেই হয়তো আসবো, এই প্রশ্নটি সম্পর্কে একটু বলবেন। সেটি আমাদের বিচার ব্যবস্থার মধ্যেও একটা শাস্তি নির্ভর বিচার ব্যবস্থা কি আমরা দেখতে পাচ্ছি কিনা, যে আমরা যতক্ষণ পর্যন্ত একজন অপরাধীর শাস্তি নিশ্চিত করলাম কিংবা শাস্তি হয়ে গেল, আমরা মনে হয় একেবারে স্বস্তিতে চলে আসলাম, কিন্তু এই শাস্তি নিশ্চিত করার জন্য একজন অপরাধীর কতটি দিন গেল, তার আত্মীয় স্বজন এবং অন্যান্য জনের যে মানসিক, শারীরিক, আর্থিক যে কষ্টগুলো গেল, সেগুলোর কম্পেনসেশনের ব্যাপারে কি কখনোই কোনো আলোচনা হয়েছে, বা এখন কি সেই সময়টা এসেছে কিনা, না কেবলমাত্র শাস্তি নিলেই আমরা স্বস্তি? না, পৃথিবীর অনেক দেশে এমন আছে আপনি কম্পেনসেশন দিলে আপনার শাস্তিও হবে না, তবে এই ধরনের সিরিয়াস অপরাধের ক্ষেত্রে না, অন্যান্য ছোটখাটো অপরাধের ক্ষেত্রে, ডিফেমেশন আদার্স, যাক ওটা একটা অনেক ওয়াইড এরিয়া অফ ডিসকাশন আমি বলছি। এবং আমাদের আর্টিকেলও অনেকগুলো আছে, সেখানে দেখা যাচ্ছে যে সিভিল ক্রিমিনাল কেসে একজন বিচার প্রার্থী তার যতদিন লাগছে, তার যত খরচ, মানসিক কষ্ট, পাবলিক হেলথ, তার হেলথ, যাতায়াত, সব মিলিয়ে এন্ডে সে যে রেজাল্ট পাচ্ছে তার জাস্টিস হচ্ছে না, মিটিগেট করছে না। যাক আমি খুব দ্রুত কথা বলি, একজন প্রতি 2-3 মাসের মধ্যে দেওয়ার জন্য আমরা আইনে বলি জাস্টিস হারিড, জাস্টিস বারিড, এর অনেক নিদর্শন আছে। আবার জাস্টিস ডিলেড, জাস্টিস ডাইলুটেড। তো আমাদের দেশে ম্যারিটাল রেপকে এখনো রিকগনাইজ করা হয়নি। এই আইনের মাধ্যমে ম্যারিটাল রেপের একটা রিকগনিশন করা যেতে পারতো। 1991 সালে হাউস অফ লর্ডস ম্যারিটাল রেপকে রিকগনাইজ করেছে, ইন্ডিয়াও করেছে। আরেকটা হচ্ছে সেম সেক্স রেপটা আমাদের এখন রিকগনাইজ না, এটাও রিকগনাইজ করার সময় চলে আসছে। আরেকটা হচ্ছে আইনের মধ্যে রেপ অনেক ধরনের হয়। আমরা মৃত্যুদণ্ড বলছি, দেখেন আইনের মধ্যে বলা আছে কাউকে প্রলোভনে যদি রেপ করা হয়, প্রলোভন শব্দটার অনেক ব্যাখ্যা আছে। আমাকে বিয়ে করার জন্য ধর্ষণ করেছে, অনেক দিন ধরে, বছর ধরে নাকি ধর্ষণ হয়েছে, এমন মামলা আমরা পেয়েছি। এবং এটা করা হয়েছিল গার্মেন্টসের যারা ছিল, গার্মেন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা একসময় 2001-2 সালে অনেকগুলো ঘটনা ঘটেছিল যে তারা প্রলোভন দেখিয়ে গার্মেন্টসের মেয়েদেরকে নির্যাতন করতো। তো সেই প্রলোভনটা এখন অনেক অন্যরকম হয়ে গেছে। তো এই যে প্রলোভনের কারণে যে ধর্ষণ হবে, সেটা কি সব আর একটা ফোর্সফুল ধর্ষণের মধ্যে পড়বে? ধর্ষণের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো ধরনের ধর্ষণ আছে। সব ধর্ষণকে আমরা মৃত্যুদণ্ড আমি সাপোর্ট করব না। প্লাস আরেকটা বড় ঝুঁকি আছে, ধর্ষণের মৃত্যুদণ্ড দিলে প্রকৃত অপরাধী যারা
তারা ধর্ষণের পরে ভিকটিমকে মেরে সাক্ষী সম্পূর্ণ ভ্যানিশ করে তারা পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয় যে জিনিসটি আমি বলবো যে রেপের মামলার আরেকটা প্রবলেম হচ্ছে এখানে সাধারণত কোনো চাক্ষুষ সাক্ষী থাকে না। সো ইউ হ্যাভ টু সোললি রিলাই অন প্রসিকিউটরিক্স এভিডেন্স, এবং আইনেও তাই বলেছে, শুধুমাত্র ভিকটিমের সাক্ষীর ভিত্তিতেই, তার এক লাইনের সাক্ষীর ভিত্তিতে আপনাকে পুরোপুরি সাজা দেওয়া যাবে। এটার অনেক সেফ দিক আছে, এটার অনেক আনসেফ দিক আছে। জমি জমা নিয়ে ঝগড়া হয়েছে, বালিকা মেয়েকে রেপের জন্য পাশের বালক ছেলেকে নামে ধর্ষণের মামলা হয়েছে, এটা আমি পেয়েছি আমার লাইফে কয়দিন আগে হয়তো একটা ঘটলো। তো সেই জন্য আমরা একটু আবেগতাড়িত হয়ে পড়ছি। মূল জিনিসটি প্রয়োজন যেটা আইনে শাস্তি আছে, 10 বছর সাজা হলেও কোনো সমস্যা নেই, কিন্তু ঝাঁটাটা যদি শর্টেস্ট পসিবল টাইমে হয়, 6 মাসে। আবার আমাদের প্লি বার্গেনিংয়ের সুযোগও থাকা উচিত। একটা লোক যদি রেপ করে, রেপের ধরনটা যদি ভয়াবহ না হয়, সে যদি বলে যে আমি দোষ করেছি, আমাকে কম সাজা দেওয়া হোক, প্রথমেই বলে দেয়, সে 10 বছর সাজা পেলে রাষ্ট্রের কোনো ক্ষতি নেই, ভিকটিমের কোনো ক্ষতি নেই। কিন্তু সে দোষ স্বীকার করলো না, মামলা 30 বছর চললো, তাদের সকল পক্ষই লুজার হয়। এখানে অনেকগুলো সমাধান করার প্রয়োজন আছে। হ্যাঁ, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ শফিকুজ্জামান শাহ আমিরকে নিউ জার্সি থেকে বলছি। আমার প্রশ্ন বিএনপি মাহবুবউদ্দিন খোকন ভাইয়ের কাছে। তারা কথায় কথায় বলে দিনের ভোট রাতে হয়েছে, তার কোনো ভিডিও বা প্রমাণ দেখাতে পেরেছেন? কিছুদিন আগে সময় টিভিতে নীলিফার মনি বলল 6 বছরের শিশুকে ঘুম থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। ঠিক তখন কি বর্তমান সরকার বা আওয়ামী লীগকে শিশুর পাশে ঘুমিয়েছিল? মনি বলল কেন বিচার হলো না? বর্তমান সরকার সব বিচার করে যাচ্ছে। তবে আমি মনে করি ধর্ষণ যদি করে মৃত্যু ঘটায় তার অবশ্যই ফাঁসি হবে, অন্যথায় জেল হবে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আগের আইনই আছে। জি, আমরা অনেক কথা বুঝতে পেরেছি। আমরা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কাছে যাব। স্পষ্ট করেন এটা। ধন্যবাদ। মনি বড় ভাই আছে। প্রথমত আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনার যেটা দেখেন খোকন ভাই, আমরা অনেক আলোচনা করলাম, উত্তরণের জায়গাটা কোথায় আছে বা প্রত্যাশার জায়গা নিয়ে যদি একটু বলেন। আমি আসতেছি। জি, খুব সংক্ষেপে। বক্তৃতা চলতেছে বাংলাদেশের নারীর মানে ক্ষমতায়ন অনেক হয়েছে, এম্পাওয়ারমেন্ট পৃথিবীতে আমার নাকি শ্রেষ্ঠ। যে নারীরা বিকাল সন্ধ্যার পর বাইরে হতে পারে না বাংলাদেশে, ঘর থেকে দিনের বেলা একা বেরোতে পারে না, সেখানে এম্পাওয়ারমেন্ট। আমি একটা পরিসংখ্যান বলি, সরকারের একটা পরিসংখ্যান বের হয়েছে, পরিসংখ্যান ব্যুরো থেকে গত বছর বের হয়েছিল। বাংলাদেশে বেকারের সংখ্যা কত? 28 লক্ষ। 28 লক্ষ তো এক জেলাতেই আছে 28 লক্ষ বেকার, বা 2 জেলাতে আছে 28 লক্ষ। এই 5 কোটি 6 কোটি মহিলাদের মানে তারা অ্যাডাল্ট মহিলা আছে, তাদের চাকরি না, কাজ দেয় যে, সেটা পরিসংখ্যান ব্যুরোতে নাই। কিন্তু আপনি আমাদের তো এখন থেকে গত 15-20 বছরে যেটা হলো, মেয়েরা চাকরিতে আসতেছে, মেয়েরা উচ্চশিক্ষা আসতেছে, উচ্চশিক্ষিত হচ্ছে, মেয়েরা স্কুল কলেজে পড়তেছে, এবং মেয়েরা বেশি পড়ালেখার মধ্যে মনোনিবেশ হয়েছে, কর্মক্ষেত্রে আসতেছে। আপনি ওদের যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, যদি কিছু ওমেন এম্পাওয়ারমেন্ট আপনার বক্তৃতা ছাড়া কিছু নেই এগুলো। এক, দুই হলো আমাদের যেটা বিচার ব্যবস্থা, সেখানে আরো ত্রুটিপূর্ণ। নিম্ন আদালতে বিসিএস অফিসার অ্যাপয়েন্টমেন্ট আপনি কি করবেন? পাবলিক সার্ভিস কমিশন তার মেরিট লিস্ট তাকে আনলেন, পুলিশ একটা ইনকোয়ারি আনবে। ইনকোয়ারি কি ও কি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে, তাইলে হবে। যদি অন্য কোনো আওয়ামী লীগ যদি রাজনীতি না করে, তার অ্যাপয়েন্টমেন্ট হবে না। বিসিএস আমাদের পাবলিক সার্ভিস কমিশন। এটা কি কেবলমাত্র এখনকার কথা বলছেন না সব সময় এই বিষয়টি ছিল? শেষ করি। পোস্টিং হলো কি, ঢাকা শহরে থাকবেন, চট্টগ্রামে থাকবেন, বড় বড় শহরে থাকবেন, কারো না কারো পিস ধরতে হবে, তবদিল করতে হবে, তবদিল করে থাকতে হবে। বেশিরভাগ তাই নিম্ন আদালতের এই অবস্থা। ন্যায় বিচার হবে তারা তবদিল করে পোস্টিং নেয়, দলবাদী করে পোস্টিং নেয়, তাদের আশা করেন আপনি। উচ্চ আদালতে বাংলাদেশে আমাদের প্রত্যেক সরকারে বলে যে বিচারক নিয়োগের নীতিমালা করবে, কোন নীতিমালা নাই। তারা কিন্তু হাইকোর্ট ডেট রেফারেন্স করতেছে। আপনার কি আপনার একটা ন্যায় বিচার করতে হলে প্রথমে সে ব্যক্তির সম্পন্ন হতে হবে, সৎ হতে হবে, তারপর মেরিটোরিয়াস হতে হবে। এগুলো কোনো কিছুই না। উচ্চতর বিচার, সুপ্রিম কোর্টের বিচার করতে হলে আপনি আওয়ামী লীগ করেন, হ্যাঁ ঠিক আছে, আপনার রিকমেন্ড করে দিলাম। আপনি বিএনপি করেন, আপনি হয়ে গেলেন না, জাজ হয়ে গেলেন। আপনার কিন্তু মেরিটোরিয়াস না, কোনো দরকার নাই। আপনার সততা দরকার নাই, ব্যক্তিত্ব সম্মান দরকার নাই। বিচার ব্যবস্থায় তো সমস্যা আমাদের। আপনি ধরেন ওমেন এম্পাওয়ারমেন্ট হবে না,
বিচার ব্যবস্থা যদি আপনি এখন যদি যে সমস্যাগুলোর implement না কথা করেন আপনি যদি, বলছেন এগুলো নিয়ে আসলে implement না উত্তরণের করেন, বিষয় কি, কারণ আপনি কিন্তু implement না করেন নেতৃত্বে যদি, আপনি যেমন বাংলাদেশ যতই রাজনীতির চেষ্টা করেন না পাশাপাশি কেন, সুপ্রিম ফাঁসি কোর্ট কি? বার তখন অ্যাসোসিয়েশনে ফাঁসি- আপনি কিন্তু নেতৃত্বেও রয়েছেন, সুতরাং সেই জায়গায় আপনারা পদক্ষেপগুলো কি নিচ্ছেন? কোন কাজ লাভ হবে না, একটু চেঞ্জ দ্য সিস্টেম। আর হলো আর দুই হলো যে ছোট্টখাটো মারামারি হইতেছে, একটা ছেলে কলেজে পড়তেছে, যারা জেল ঢুকে দিয়েছেন আপনি, এবার সে জেল থেকে এসে কলেজের বন্ধু বান্ধবরা তাকে রিহেবিলিট করছে না, সে চাকরি চলে যাচ্ছে মিথ্যা মামলায় চাকরি চলে যাচ্ছে, পরবর্তী পর্যায়ে 5 বছর বা চাকরি ফিরে আসছে খালাস হয়ে। অসংখ্য আমরা ধন্যবাদ। কিন্তু ক্রিমিনাল সৃষ্টি করতেছি, অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর শাহজাহানের কাছে যাব। সৃষ্টি করতেছি এই সিস্টেমের কারণে আমাদের যে জেলে ঢুকানোর সিস্টেমটা রিফর্ম করতে হবে। তারপর আপনার আছে, প্রথম অপরাধ করলো, ছোটখাটো অপরাধ করলো, তাকে অপরাধে বানাবেন না, ল চেঞ্জ করে তার সাসপেন্ড করেন, ঠিক আছে? ফার্দার অপরাধ করলে তাকে আপনি জেলে ঢুকাবেন। আপনি ধরেন যারা ক্রাইম করে স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে, যারা একবার কোনোভাবে জেলে ঢুকে তারা ফার্দার ক্রাইমে কিন্তু ইনভলভ হয়। জি, আমরা মানে সবাই কারাগার আর ঢুকেছি সংশোধনাগার হচ্ছে না, কারাগার থেকে দেখা যাচ্ছে অপরাধী তৈরি হয়ে যাচ্ছে, বিষয়টি আমাদের এরকম। কারেক্টিভ হয়ে যেতে হবে, জি, জি, কারেক্টিভ জি। হয়ে যায় আমি সংশোধনমূলক। আমি আমাদের চেষ্টা sentence করবো আপনার systemটাই- কাছে। আমি একটু ডক্টর শাহজাহানের কাছে শুনে আসি। ডক্টর শাহজাহান যে বিষয়টি বলছিল যে পুরো সিস্টেমটি এরকম যে একটা অপরাধী যেন সৃষ্টি করা হচ্ছে, বিষয়টি এরকম। জি, ধন্যবাদ। আমাদের বন্ধুবর খোকন সাহেবের 3rd রাউন্ডের সাথে আমি 2য় রাউন্ডে উত্তীর্ণ হলাম। তো আমি এই পর্যায়ে আমাদের বন্ধু ব্যারিস্টার শামীম হায়দার যে কথাগুলো বলেছেন, আমি তার সাথে পূর্ণপুরি একমত পোষণ করছি। কারণ হচ্ছে যে লুফলসগুলো উনি তুলে ধরেছেন, যে আসলে আমিও চাই যে এই বিচার হোক, আপনিও চান, সবাই চান, কিন্তু এর ফলে হবে কি, অবিচার হবে। খোকন সাহেবের কথার সাথে আমি বলি যে উনি বলছেন যে এই যে মিথ্যা মামলার সংখ্যা অনেক বেড়ে যাবে। এমনিতে কিন্তু নারী শিশু নির্যাতন আইনে অসংখ্য মিথ্যা মামলা ছিল। এখন ধরুন সম্মানিত খুব ভালো বংশের খুব ভালো মেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে যে এই সমস্ত রেপ কেসগুলো আড়ালে আবডালে থেকে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে এখন প্রস্টিটিউটও কেস করে বসবে যে তাকে রেপ করা হয়েছে। একজন প্রস্টিটিউটের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হলো, তারপরে দ্য এন্ড অফ দ্য ডিল সে হয়তো এসে মামলা করে দিল যে তাকে রেপ করা হয়েছে। এটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এই নির্ধারণ করার সুযোগটাও কিন্তু এখানে খুব কম থাকছে। আর আরেকটি বন্ধুর কথা আমি খোকন সাহেবের সাথে, এবং যেটা শামীম হায়দার সাহেবও বলেছেন, দুজনেই আইনের শাসনের কথা বলেছেন, কিন্তু আমি বলবো যে আইনের শাসনের চেয়ে আমাদের সমাজে ন্যায়ের শাসনটা অনেক বেশি জরুরি। দেখুন, ন্যায়ের শাসনের কনসেপ্টটা কিন্তু এসছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মানে যুগে যুগে সব মেসেঞ্জাররাই কিন্তু ন্যায়ের শাসন নিয়েই পৃথিবীতে এসছেন। তো সর্বশেষ যেটা হলো খোলাফায়ে রাশিদিন এবং আমাদের খলিফা ওমরের সময় ন্যায়ের শাসনের এত গুড গভর্নেন্সের এত চমৎকার এক্সাম্পল তৈরি হলো, ন্যায়ের শাসনের এত চমৎকার এক্সাম্পল তৈরি হলো, তখনকার দিনে ক্রাইম বা এই সমস্ত জিনিস চিন্তা করা যেত না, কারণ তখন ন্যায়ের শাসনের কনসেপ্টটাই ছিল ডিফারেন্স। এখন যে কথা খোকন সাহেব বললেন, আমিও যদি একই কথা বলি যে আপনি কাকে নিয়োগ দিচ্ছেন, কোথায় নিয়োগ দিচ্ছেন, কে কোন জায়গায় বসছে এবং কে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বসছে, তার কাছ থেকে আপনি আইনের শাসনে ধরেন ওই যে উনি বললো হাত ধরেছে, চুল ধরেছে, মাথা ধরেছে 27 জন। 27 জন কেন, 5000 মানুষের বিরুদ্ধে কিন্তু মামলা হয়। এয়ারপোর্ট মামলায় 5000 মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আরও অসংখ্য থাকে। তখন দেখা যায় গ্রামের পর গ্রাম, মাইলের পর মানুষ পুরুষ শূন্য হয়ে যায়। এটা হচ্ছে আইনের শাসন, সেই মামলাটা আপনি করতে পারেন কিন্তু ন্যায়ের শাসন বলছে একটা মানুষকে খুন করতে গেলে অ্যাটলিস্ট তার চারপাশে যে বেষ্টনী, এই বেষ্টনীতে 5 জন, 7 জন, 10 জন, 15 জন হতে পারে, কিন্তু সেখানে অসংখ্য মানুষ কিন্তু এই হয়রানির শিকার হয়। এখন আপনার যে প্রশ্নটা ছিল যে সার্বিক বিচার ব্যবস্থার মধ্যে এখন যে আইনটি হয়েছে এটার প্রভাব বা এটা আমাদের উন্নতি অবনতি কতখানি হবে, আমি মনে করি আইনের শাসন যদি সঠিকভাবে থাকে তাহলে ন্যায়ের শাসনের উপর গুরুত্ব দিতে হবে। আর ন্যায়ের শাসন যদি এখানে হয় তাহলে বহু কিছু এখানে আমাদের এখনও ল্যাকিংস রয়েছে, যেগুলোকে স্ট্রেনদেন করতে হবে। এই স্ট্রেনদেন করার জায়গাটা যদি না করা হয়, ধরুন একটা জিনিস হচ্ছে যে যিনি রেপ ভিকটিম, তার যে অপরাধী, এই অপরাধী 47 বছর স্ট্যাটিস্টিক্সে বা 27 বছর, ইভেন 7 বছরও যদি লাগে, আর যদি ধরেন 7 দিনও যদি তিনি জেল খেটে বের হন, সমাজে তার যে মান সম্মানের হানি ঘটলো এটা সে রিকভার বা রিব্যাক করে পেতে কিন্তু অনেক সময় লাগবে। আরেকটা হলো আপনি ধরুন যে একজন রেপ ভিকটিম হয়েছে, এখন তার ওই যে যেটা শামীম হায়দার বললেন যে রেপ ভিকটিমকে তখন হয়তো যারা রেপ করছে তারা একটু ভিন্ডিকটিভ মেন্টালিটির অথবা ড্রাগের প্রভাবে অথবা অন্য কোনো প্রভাবে এই যে মেরে ফেলার প্রবণতা, এইটাকে আপনি তখন কিভাবে ডিটেক্ট করবেন? আমাদের এখানে ক্রাইম ডিটেকশন রেটটা ইচ্ছে করলে অনেকগুলো খুব দ্রুত করা যায়, আবার ইচ্ছে করলে আপনাদের সাগর রুনির মতো অনেক মামলা এরকম রেফার করা যায় যেগুলো যুগের পর যুগ চলে গেলেও কিন্তু ডিটেক্ট করা যাচ্ছে না। এখন কথা হচ্ছে এই
ইচ্ছে শক্তিটা কতখানি আমাদের হচ্ছে। শেষ করতে হবে। এই ইচ্ছে শক্তিটার উপর যদি আসতে হয় তাহলে সেখানে আমি বলবো সদিচ্ছা, ন্যায়ের শাসন এবং সর্বোপরি যেটা হচ্ছে যে বিচার ব্যবস্থার মধ্যে এখন যে প্রচলিত যে সিস্টেমটা রয়েছে সিস্টেমটার মধ্যে কিছু গুণগত পরিবর্তন আনতে হবে এবং গুণগত পরিবর্তন আনতে হলে সেই গুণগত মানুষগুলোকেই সেই জায়গায় আনতে হবে। একদম আন্ধা কানুনে আন্ধা মানুষ দেওয়া যাবে না। আন্ধা কানুনে অ্যাটলিস্ট কিছু দেখে এরকম মানুষ ছিলেন। আমরা শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, আমি বিচার ব্যবস্থা নিয়ে বলবো যে হ্যাঁ, আমি খোকন ভাইয়ের সাথে একমত। সবকিছুরই পরিবর্ধন এটা সময়ের প্রয়োজনই হয়, কিন্তু আমরা দেখবো যে একটা সময় আমরা কি দেখেছি যে জাল সার্টিফিকেট নিয়ে জাজ নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু পরিশুদ্ধ করা হয়েছে। আবার দেখি যে এই যে কে এম হাসান সাহেব, উনি বিএনপি করেন বলে সিনিয়রদেরকে ডিঙিয়ে তাকে চিফ জন্য পায়তারা করা হয়, সেটি কিন্তু এখন আপনারা দেখবেন না, এবং সেখান থেকে অনেক ব্যাপারেই সরে এসেছে। এখনো হচ্ছে সম্পৃক্ত হয়েছে। আপনি উকিল সাহেব তো নাম আমি জানি আপনি যেটা বলতে চান সেটা আমি বলতে সেই ক্ষেত্রে বাধ্যবাধকতা, সেক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো আইন নাই, নীতিমালা ছিল না, সেটা করতেই পারেন না, মহামান্য রাষ্ট্রপতি দিতেই পারেন সেটা। কিন্তু আচ্ছা আমি এই ব্যাপারে আরেকটি বিষয় সুপারসিড বা অন্যান্য বিষয়গুলো হয়তো সবসময় উনি ব্যারিস্টার খোকন যেটি বলছেন যে সবসময় মানে সব আমলেই কিছু না কিছু হয়েছে, তো সেই বিষয়ে আমরা যেতে চাচ্ছি না, আমরা উত্তরণের পথ প্রত্যাশার কথা শুনতে চাই। এক মিনিট, আমি একটা রেফারেন্স দিচ্ছি, যেমন নারী নির্যাতন। হ্যাঁ, নারী 2001 থেকে 2006 পর্যন্ত, 2001 থেকে 2002 এক বছরে 15,000 নারী এবং আমরা পারস্পরিক দোষারোপের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাই, যেহেতু এটি কোনো রাজনৈতিক সমস্যা না, এটি যেহেতু সামাজিক সমস্যা, সুতরাং সকলকে ঐক্যমত্যের ভিত্তিতে এটি সমাধান করতে হবে। মামলা করতে পারেনি, কিন্তু দেখেন আমি বলছি যে ওই সময় কোনো বিচার হয়নি, মামলা করতে দেয়নি ভিকটিমদেরকে। অধ্যাপক অপু উকিল, আমরা পারস্পরিক যে দোষারোপের বৃত্ত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। সরকারের একই যদি তুলনাটা করা হয় সেটি তো ঠিক, আমি সেই রেফারেন্স আমি একটি কথা বলবো লাস্টে, জি শেষ করতে হবে, শেষ যে অধ্যাপক অপু উকিল শেষ করতে হবে, কিন্তু ঠিক না। ধন্যবাদ খোকন সাহেব। যে ব্যারিস্টার খোকন বলুন, আপনি কি যুব মহিলা লীগের প্রেসিডেন্ট নাকি যে লাইভ আউটটা ভাবতে পারবে? আর আমি যেটা বলছি আজ উচ্চ পদে আসেন, তাই না? নারীদের কিন্তু অধ্যাপক অপু উকিল আপনাকে থামাতে হচ্ছে। ব্যারিস্টার খোকন, বাংলাদেশের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, পাকিস্তান আমল উনি বলছেন যে পাকিস্তান আমলে পাকিস্তানের 2 লাখ মামুর জন্য রেপ করেছে, ইজ্জত নষ্ট করেছে। আজকে পাকিস্তানের সেই ভূমিকা পালন করছে ছাত্রলীগ যুবলীগ মহিলা দর্শন করতেছে, বুঝছেন? পাকিস্তানের ভূমিকা পালন। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় রাজনৈতিকভাবে এটি সরলীকরণের সুযোগ নাই, এত সোজাসুজি ভাবে এর পেছনে যে কারণগুলো আছে সেগুলো চিহ্নিত করে সরকারও ব্যবস্থা নিচ্ছে, আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। স্টুডিওতে যারা আছেন আমরা তাদের কাছে যাই। শাহজাহান, ডক্টর শাহজাহান 30 সেকেন্ডে শেষ করুন। 30 সেকেন্ডে আমি যদি বলি, আসলে প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, ক্ষমা কালচারটা ধরুন আপনার পরিবারের কেউ ভিক্টিমাইজ হলেন, এখন তাকে বিচার শেষে কোনো এক সময় রাষ্ট্রীয় প্রক্রিয়াধীন কোনো একটা পর্যায়ে, আমি সমালোচনার ওই জায়গাটা ওইভাবে দেখছি না, কিন্তু আমার কথা হচ্ছে যার ক্ষোভ, যার কষ্ট, তিনি দেখছেন যে তার হত্যাকারী বিচার হওয়ার কিছুদিনের পরে তিনি বেরিয়ে আসছেন, যেমন লক্ষ্মীপুরে আমরা দেখেছি, অনেক জায়গায় আমরা দেখেছি, অনেক কষ্ট। এই জায়গাগুলো যদি থেকে যায় তাহলে হবে কি, যারা, যেটা ব্যারিস্টার শামীম হায়দার শুরুতেই বলেছিলেন, যে যারা অপরাধ করবে তাদের মধ্যে একটা মাইন্ডসেট থাকবে যে আমি হয়তো ফর দ্য টাইম বিং একটা দেখানোর ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট কিছুদিন পরে আমি সর্বোচ্চ ক্ষমার মধ্য দিয়ে বেরিয়ে আসবো। আমি বিশ্বাস করতে চাই এই জায়গাটায় আমাদের কঠোর হওয়া উচিত, তিনি যেই হন না কেন, যে এই ক্ষমাটা তাকে। জি 10 সেকেন্ড জি আমি বলছি, আমাদের এই যে মানে আমাদের একটা নারী শিশু নির্যাতন দমন কমিশন করা প্রয়োজন, কারণ আমাদের 80 লক্ষ ড্রাগ অ্যাডিক্টেড, পর্ন আছে বাংলাদেশে, মানে সারা ওয়ার্ল্ডে চাইল্ড পর্ন আছে 30 লক্ষ। শুধুমাত্র মৃত্যুদণ্ড দিয়ে কোনোভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো না, কমিশন করতে হবে, প্রয়োজনে লয়ারদেরকে জাজ হিসাবে নিয়োগ দেওয়া যাবে,
এবং সেখানে উপজেলা পর্যায়ে ট্রাইব্যুনাল করতে হবে, তাহলে আমাদের এটা ধন্যবাদ অবশ্যই আপনাদের চারজনকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।